আচ্ছা, আজকে আমরা কথা বলবো গ্লাইকোলাইসিস নিয়ে। তো গ্লাইকোলাইসিস জিনিসটা কি? এটা হলো আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমের একটা মেজর পাথওয়ে অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। আমরা যে সমস্ত কার্বোহাইড্রেট খেয়ে থাকি, সেই কার্বোহাইড্রেটগুলো থেকে যে এন্ড প্রোডাক্ট পাওয়া যায়, সেই এন্ড প্রোডাক্টগুলো কি হয়? মেটাবলিজম হয়। তো এই যে মেটাবলিজম যতগুলো পাথওয়ের মাধ্যমে হয়, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পাথওয়ে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। তাহলে আমাদের এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট কি কি আছে? নর্মালি হচ্ছে গ্লুকোজ, তারপর হচ্ছে ফ্রুক্টোজ, এরপর গ্যালাক্টোজ, এগুলা আছে। তো এই যে আমাদের গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ সবগুলো কিন্তু মেটাবলিজম হয় গ্লাইকোলাইসিসের মাধ্যমে এবং প্রচুর পরিমাণে এটিপি তৈরি করে আর পাইরুভেট অথবা ল্যাকটেট তৈরি করে। তাহলে আমরা প্রথমে গ্লাইকোলাইসিস ওয়ার্ডটাকে যদি একটু ভেঙে নিই, তাহলে আমরা দেখব যে গ্লাইকোলাইসিসের মধ্যে দুইটা অংশ। একটা হচ্ছে গ্লাইকো, যেটার মানে হচ্ছে গ্লুকোজ, আর একটা হলো লাইসিস, যেটার অর্থ হলো ব্রেকডাউন। তাহলে আমরা যেটা বুঝলাম যে গ্লাইকোলাইসিস মানে ব্রেকডাউন অফ গ্লুকোজ। তাহলে এই যে গ্লুকোজের ব্রেকডাউন, এটা কেন দরকার? কারণ গ্লুকোজটা ব্রেকডাউন হয়ে কি তৈরি করে? দুইটা জিনিস তৈরি করতে পারে। একটা হলো পাইরুভেট, একটা হলো ল্যাকটেট। তো পাইরুভেট কখন? যদি আমাদের গ্লাইকোলাইসিসটা অ্যারোবিক কন্ডিশনে হয় বা অক্সিজেনের প্রেজেন্সে হয়, তখন কি তৈরি হবে? পাইরুভেট তৈরি হবে। আর যদি অ্যানারোবিক কন্ডিশনে গ্লাইকোলাইসিসটা হয় বা সেখানে যদি অক্সিজেন প্রেজেন্স না থাকে, তখন সেখানে ল্যাকটেট প্রডিউস হবে। আর এই যে পাইরুভেট বা ল্যাকটেট, এগুলোর সাথে প্রচুর পরিমাণে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। আচ্ছা, এখন এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসের কিন্তু আরও একটা নাম আছে। সেটা কি? সেটা হচ্ছে ইএম পাথওয়ে বা এমডেন মেয়ারহফ পাথওয়ে। ঠিক আছে, এই দুজন বিজ্ঞানী এই পাথওয়েটার নামকরণ করেছে। আচ্ছা, এখন এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসের সাবস্ট্রেট কি? সাবস্ট্রেট মানে যেটা হচ্ছে আমাদের এই পাথওয়ের শুরুতে অংশ নেয়, সেটা কি? সেটা হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ, যাই হোক না কেন। এরপর এটার প্রোডাক্ট কি? রিয়াকশন শেষে আমরা কি পাই? এখানে আমরা পাই পাইরুভেট অথবা ল্যাকটেট। এরপর এটা কম্পার্টমেন্ট কি, মানে এটা কোথায় হয়? আমরা যদি বলি, সেটা হবে হচ্ছে আমাদের বডির প্রতিটা সেলে যেহেতু এনার্জির দরকার হয়, এজন্য প্রতিটা সেলেই কিন্তু গ্লাইকোলাইসিসটা হয়ে থাকে। আরও স্পেসিফিকভাবে যদি আমরা বলি সেলের ঠিক কোথায় গ্লাইকোলাইসিসটা হয়, তাহলে আমরা বলতে পারি যে সাইটোপ্লাজম। এখন এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্স কি? তাহলে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে এটা হলো মেজর পাথওয়ে ফর গ্লুকোজ অথবা কার্বোহাইড্রেট মেটাবলিজম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমের মেজর পাথওয়ে।
2 নাম্বার যেটা, সেটা হলো আমি বললাম এটা আমাদের অল সেলসে হয়ে থাকে। তার মানে আমাদের সব ধরনের সেলের মধ্যে গ্লাইকোলাইসিসটা হয় এবং আমাদের সেলের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিসটা হয়। তাহলে আমরা জানি যে ম্যাক্সিমাম মেটাবলিজম কিন্তু মাইটোকন্ড্রিয়াতে হয়। তো যেসব সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া নেই, সেই সব সেলের ক্ষেত্রে এনার্জিটা কিভাবে প্রডিউস হবে, তাদের এনার্জি রিকোয়ারমেন্ট পূরণ হবে কিভাবে, এটার জন্যই কিন্তু আমাদের গ্লাইকোলাইসিসটা ইম্পর্ট্যান্ট। কারণ যেসব সেলে মাইটোকন্ড্রিয়া নেই, ওই সব সেলে কিন্তু অবশ্যই সাইটোপ্লাজম আছে। তো এই সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয় এবং সেখান থেকে আমাদের যে এটিপি বা এনার্জির রিকোয়ারমেন্ট সেটা পূরণ হয়ে থাকে। যেমন মাইটোকন্ড্রিয়া ছাড়া সেল হচ্ছে আরবিসি। তাহলে আরবিসিতে কিন্তু গ্লাইকোলাইসিসটা এনার্জি প্রডিউসের জন্য মেইন পাথওয়ে, ঠিক আছে? তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট। এরপর অনেক সময় দেখা যায় যে আমরা যখন এক্সারসাইজ করি তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে শক্তি দরকার হয় এবং তখন আমাদের চাহিদার তুলনায় অক্সিজেন লেভেলটা কম থাকে। তখন কি হয় যে অক্সিজেনের ঘাটতি হয়, আমাদের বডিতে ডেফিসিয়েন্সি হয়। তো এরকম ডেফিসিয়েন্ট কন্ডিশনে কিন্তু আমাদের অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা চলতে পারে। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্স। আচ্ছা, এরপর আমাদের যে ব্রেনের মধ্যে যে নিউরন থাকে, সেই নিউরনের কিন্তু প্রধান খাবার আমাদের গ্লুকোজ। তাহলে আমাদের নিউরনের জন্য যে গ্লুকোজটা দরকার, সেই গ্লুকোজটাও কিন্তু মেটাবলিজম হয় আমাদের গ্লাইকোলাইসিসের মাধ্যমে। তাহলে আমাদের যে ব্রেনের ফুয়েল গ্লুকোজ, সেই গ্লুকোজ কিন্তু গ্লাইকোলাইসিসের মাধ্যমেই মেটাবলিজম হয়। আচ্ছা, তো এই যে এতগুলা ইম্পর্টেন্স কিন্তু গ্লাইকোলাইসিসের রয়েছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা দেখব। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের গ্লুকোজ। এই যে 1 2 3 4 5 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, সেটা প্রথম অবস্থায় আসছে আমাদের পাথওয়েতে। আসার পর এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত হয়েছে। হওয়ার পর তখন গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়ে গেছে। তো এই যে এই কনভার্সনের জন্য এখানে একটা এনজাইম দরকার। সেই এনজাইমটার নাম কি? হেক্সোকাইনেজ অথবা গ্লুকোকাইনেজ। তাহলে একটা কমন কথা বলি, যেখানেই তোমরা এরকম কাইনেজ পাবা, সেখানেই তোমরা দেখবা যে সেখানে হয়তো ফসফেট যুক্ত হচ্ছে অথবা মুক্ত হচ্ছে। তার মানে আমাদের কাইনেজ এনজাইমের কাজ হলো ফসফেট যুক্ত করা অথবা ফসফেট রিমুভ করা। আচ্ছা, তাহলে আমাদের গ্লুকোজ 6 ফসফেট হওয়ার পর আমাদের এখানে এই গ্লুকোজ 6 ফসফেট পরবর্তী স্টেপে গিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হয়ে যাবে। তো আমরা জানি যেহেতু গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার, সো এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে ফসফোহেক্সোজ আইসোমারেজ, ঠিক আছে? এরপর ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজের আমরা দেখছিলাম যে 6 নম্বর কার্বনের সাথে, এখানে 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট ছিল। এখন পরবর্তী স্টেপে গিয়ে ফ্রুক্টোজের যে 1 নম্বর কার্বন, সেখানেও আরেকটা ফসফেট যুক্ত হবে। হওয়ার পর তখন এই মলিকিউলটার নাম হয়ে যাবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। বিস মানে হলো 2টা ফসফেট, 2। তাহলে 1 নম্বর এবং 6 নম্বর কার্বনে 2টা ফসফেট থাকার কারণে আমরা বলছি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তো এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হলো ফসফোফ্রুক্টোকাইনেজ। আচ্ছা,
এরপর আমাদের এই যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, এটাও কিন্তু 6 কার্বন বিশিষ্ট। এই 6 কার্বন বিশিষ্ট যৌগটা পরবর্তীতে ভেঙে গিয়ে এরকম দুইটা 3 কার্বন বিশিষ্ট যৌগে কনভার্ট হয়ে যাবে। সেটা কি? একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট, আর একটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3-ফসফেট। তো এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এবং গ্লিসারালডিহাইড 3-ফসফেট, তারা কিন্তু পরস্পরের আইসোমার। তারা উভয়েই কিন্তু 3 কার্বন বিশিষ্ট যৌগ। তো এই যে আইসোমার, তারা কিন্তু একজন এবং আরেকজনে কনভার্ট হতে পারে, ইন্টারকনভার্সন হতে পারে তাদের। এই জন্য এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে ফসফোট্রায়োজ আইসোমারেজ। ঠিক আছে। আচ্ছা, এখন এই পাশে যেরকম রিয়াকশন হবে, এই ডান পাশেও সেম রিয়াকশন হবে। তো আমরা যে কোনো একটা পাশের রিয়াকশন দেখলেই চলবে। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের 3 কার্বন বিশিষ্ট গ্লিসারালডিহাইড 3-ফসফেট, সেটা কি হবে? সেটা পরবর্তী স্টেপে গিয়ে আমাদের 1,3-বিসফসফোগ্লিসারেটে কনভার্ট হয়ে যাবে। তো আমরা আগে দেখছিলাম যে আমাদের গ্লিসারালডিহাইড 3-ফসফেটের 3 নম্বর কার্বনে একটা ফসফেট ছিল, এখন 1 নম্বর কার্বনে আরেকটা ফসফেট যুক্ত হবে, হয়ে গিয়ে এটার নাম হয়ে যাবে কি 1,3-বিসফসফোগ্লিসারেট। এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেস। আচ্ছা, এখন এই 1,3-বিসফসফোগ্লিসারেট পরবর্তীতে কি হবে? 3-ফসফোগ্লিসারেটে কনভার্ট হবে। তার মানে এখান থেকে কিন্তু একটা ফসফেট চলে যাবে। তো একটা ফসফেট, এই যে 1 নম্বর কার্বন, সেখান থেকে চলে যাবে, যাওয়ার পরে থাকবে 3-ফসফোগ্লিসারেট। এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে ফসফোগ্লিসারেট কাইনেজ। এখানে দেখো কাইনেজ এনজাইম কি করলো? একটা ফসফেটকে রিমুভ করে দিল। আচ্ছা, এরপর এই যে আমাদের 3-ফসফোগ্লিসারেট, সেটা পরবর্তীতে 2-ফসফোগ্লিসারেটে কনভার্ট হয়ে যাবে। জাস্ট কি হবে? এখানে আমাদের 3 নম্বর কার্বনে ফসফেট ছিল, এটা 2 নম্বর কার্বনে চলে যাবে। আচ্ছা, এরপর এই 2-ফসফোগ্লিসারেট থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হবে। এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে ইনুলেজ এনজাইম। ফসফোইনল পাইরুভেট পরবর্তীতে কনভার্ট হয়ে যাবে আমাদের পাইরুভেটে। এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে পাইরুভেট কাইনেজ। তো পাইরুভেট কাইনেজ কি করে? আমাদের এই যে পাইরুভেট, সেখান থেকে ফসফেটকে রিমুভ করে দেয়। দেখো এখানে ফসফেট ছিল, কিন্তু পাইরুভেটের মধ্যে কোনো ফসফেট নাই। আচ্ছা, তো এই যে এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের অ্যারোবিক গ্লাইকোলাইসিসে রিয়াকশানটা হয়ে থাকে। এরপর মনে করো কোনো কারণে আমাদের সেলের মধ্যে অক্সিজেন নাই, বা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে তখন। তো অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হয়? ল্যাকটেট তৈরি হয়। তাহলে এই পাইরুভেট থেকে যখন ল্যাকটেট ফর্মেশন হবে, তখন কিন্তু আবার এই ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মোটামুটি রিয়াকশানগুলো দেখলাম। এখন আমরা হচ্ছে এনার্জি বা এটিপি ক্যালকুলেশনটা দেখব। আচ্ছা, তো প্রথমেই আমরা হচ্ছে কোথায় কোথায় এনার্জি খরচ হয় সেটা যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6-ফসফেটে কনভার্ট হচ্ছিল, তখন একটা এটিপি খরচ হয়ে একটা এডিপি এবং ফসফেট তৈরি হয়। তার মানে এখানে একটা এটিপি খরচ হইল। এরপর আর কোথায় এটিপি খরচ হয়? এই যে যখন ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হচ্ছিল, তখন কিন্তু এখানে একটা এটিপি খরচ হয়েছে। আচ্ছা, এরপর আমাদের এই যে গ্লিসারালডিহাইড 3-ফসফেট, এখান থেকে যখন 1,3-বিসফসফোগ্লিসারেট তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু আবার একটা NADH তৈরি হয়েছে। তাহলে এখানে কি NADH-টা, এই NADH-টা কিন্তু এটিপিতে কনভার্ট হবে পরবর্তীতে। একটা NADH থেকে
আমরা 3টা এটিপি পাবো। যখন NADH ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে যাবে তখন কিন্তু এটা থেকে আমরা 3টা এটিপি পাবো। তাহলে এখানে আমাদের এটিপি তৈরি হলো। আচ্ছা, এরপর এই যে 1,3-বিসফসফোগ্লিসারাইড থেকে 3-ফসফোগ্লিসারাইডে কনভার্সনের সময় এখানে আমাদের আরেকটা এটিপি তৈরি হলো। তারপর হচ্ছে ফসফেনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট তৈরি হয়েছে সেখানেও আমাদের একটা এটিপি দেখো তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্লাইকোলাইসিসে একটা রিঅ্যাকশনের জন্য কয়টা এটিপি তৈরি হচ্ছে? এখানে 3টা এটিপি, তারপর এখানে একটা এটিপি, এখানে একটা এটিপি, এখানে হচ্ছে 5টা এটিপি তৈরি হয়েছে। তাহলে এই পাশের রিঅ্যাকশনের জন্য সেমভাবে 5টা এটিপি তৈরি হবে। তাহলে গ্লাইকোলাইসিসের টোটাল এটিপি তৈরি হচ্ছে কত? 10টা এটিপি। এর মধ্যে আবার দেখো এখানে একটা এটিপি খরচ হচ্ছে এবং এখানে একটা খরচ হচ্ছে। তাহলে 2টা এটিপি কিন্তু রিঅ্যাকশনের মধ্যে খরচ হয়ে যাচ্ছে। তাহলে 2টা এটিপি যখন খরচ হয়ে যাচ্ছে তাহলে নেট কয়টা এটিপি পাচ্ছি আমরা? 8টা এটিপি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যারোবিক গ্লাইকোলাইসিসে টোটাল 8টা এটিপি তৈরি হয়। এখন যদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয় সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওই যে আমাদের একটা NAD সেটা কিন্তু খরচ হয়ে যায়। তাহলে একটা NAD খরচ হওয়া মানে কি? 3টা এটিপি খরচ হয়ে যাওয়া। তাহলে এই বাম পাশের চেইন থেকেও সেমভাবে 3টা এটিপি খরচ হয়ে যাবে। তাহলে টোটাল এটিপি খরচ হইল কয়টা? অ্যানারোবিক কন্ডিশনে টোটাল এটিপি খরচ হচ্ছে আমাদের এখানেই 6টা, আরও এই যে শুরুর দিকের যে অংশটা এখানে একটা আর এখানে একটা, তাহলে আরও 2টা। তাহলে টোটাল এটিপি এখানে খরচ হচ্ছে 8টা। আর আমরা দেখেছিলাম টোটাল এটিপি প্রডিউস হয় কয়টা? 10টা। তাহলে অ্যানারোবিক কন্ডিশনে নিট এটিপি কয়টা থাকে? নিট এটিপি তৈরি হয় হচ্ছে 2টা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোবিকের তুলনায় অ্যানারোবিকে কিন্তু প্রায় 4 গুণ কম পরিমাণে এটিপি তৈরি হয়। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি।